ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসরুমের নিয়মগুলো কি কি বললাম? যে আমরা আমাদের ক্যামেরা অন রাখবো, প্রশ্ন করার আগে হ্যান্ড রেজ করব, তারপর আমাদের মাইক্রোফোনটি আমরা মিউট করে রাখবো, আর সুন্দর করে বই খাতা নিয়ে বসবো। ঠিক আছে, এরপরে যেন আমরা আজকে কি পড়বো? আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 1, আমাদের ম্যাথ বইয়ের চ্যাপ্টার 1, বর্গমূল পরিচিতি, পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ মিলায়ে কিছুটা পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো শুরু করার আগে আমরা কিছু সংজ্ঞা জেনে নিই। যেমন আমাদের হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে? আমরা কি কেউ জানি নর্মালি? একটু আইডিয়া আছে? দেখো তো, মানে এখানে তো আমি দিয়ে রাখছি, যাই হোক, তো তোমরা একটু চেষ্টা করো, বলো দেখি বাবা। নাফিসা হ্যান্ড রেজ করেছো। আসসালামু আলাইকুম মিস। আমি তো ইংলিশ ভার্সনে, তাহলে আমার টপিক যেটা ওটা ইংলিশে হবে না? জি জি, তোমার তোমার তো তোমার ক্ষেত্রে হচ্ছে মেবি 5 তারিখে মেবি হচ্ছে তোমার ক্লাসটা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে। আজকে শুধু বাংলা ভার্সনের জন্য বাবা। বুঝছি বাবা। মিস তাহলে তাহলে কি জয়েন থাকবো না লিভ তুমি নিয়ে নিব? চাইলে থাকতে পারো, তুমি চাইলে থাকতে পারো, আবার তুমি লিভ নিয়ে নিতে পারো, তোমার ইচ্ছা বাবা। যদি প্রবলেম হয় যে বুঝতেছি না, তাহলে লিভ নিয়ে নিতে পারো, আর চাইলে ওকে। থাকতে পারো। হুম, হুম, ঠিক ওকে আছে। মিস, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা মূলদ সংখ্যা কাকে বলে সেটা একটুখানি জেনে নিই। যেমন যে মানে নর্মালি আমরা কি করি, আমরা যে কোনো অধ্যায় শুরুর আগে প্রথমে অধ্যায়ে কি কি সংজ্ঞা আসতে পারে আমাদের একটা 2 মার্কের কোশ্চিন দেয় না? ওই কোশ্চিনটা যাতে আমরা একটু ভুল না করি সৃজনশীলের ক্ষেত্রে, সেজন্য হচ্ছে এগুলো শেখানো, যে আমাদের এই সংখ্যাগুলো আসতে পারে। ঠিক আছে, যেমন মূলদ সংখ্যা, তো এটা হচ্ছে রেশনাল নাম্বার ইংলিশে বলে। একে আমরা যদি বলি সংজ্ঞার ক্ষেত্রে, যে যে কোনো একটা সংখ্যা যদি মানে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। এখন যখন পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করব, তখন অবশ্যই নিচের সংখ্যাটা মানে আমাদের, এই দেখো, যদি আমি বলি 1/5, সো নিচের এই সংখ্যাটা নিশ্চয়ই 0 হবে না। 0 হলে তো তাকে আমি ভাগ করতে পারবো না, তাই না? তো 0 বাদে বাকিটা হচ্ছে যেভাবে আমরা ভগ্নাংশ লিখবো, তো সেটা যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি বা লিখতে পারি, তাহলে তাকে আমরা মূলদ সংখ্যা বলি। তো ঠিক আছে, দেখো মূলদ সংখ্যা তাহলে কাকে কাকে বলে। তো পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেমন আমাদের 1 2 3 4 এরকম মানে ফুলফিল নাম্বার যেটা। ঠিক আছে, এরপর আমাদের ভগ্নাংশ, যেমন হচ্ছে 1 কে আমরা কি লিখতে পারি? 1/1 লিখতে পারি। 2 কে 2/1 লিখতে পারি, তাই না? তো ওরকম। তারপর আমাদের আছে যে দশমিক সংখ্যা, কিন্তু দশমিক সংখ্যাটা আমাদের সসীম হতে হবে। সসীম মানে কি? দেখো এখানে যেরকম দশমিক সংখ্যার ক্ষেত্রে আমার শুধু 0.5 দেয়া, তার মানে কি আমি এখানে এই 1 ঘর পর্যন্তই গেছি, এখানে 2 ঘর পর্যন্তই গেছি, আমি গুনতে পারতেছি নাম্বারগুলা। হ্যাঁ, করবো কর ক্লাস করলে সুবিধা হবে। এরপরে আমাদের আছে হচ্ছে পৌনঃপুনিক বা পুনরাবৃত্তি দশমিক সংখ্যা, সেগুলো কি? যেমন এখানে আছে দেখো 0.33333, তার মানে কি আমার এখানে দশমিকের পরে শুধু 3 আসতেছে। এটা দশমিকের পরে অসীম সংখ্যক 3 আসলেও কিন্তু 3 আসছে, 3 ছাড়া অন্য কোনো নাম্বার আসতেছে না, তাই না? তো এইটা, তো এরকম ভাবে আমরা আহ এইভাবে হচ্ছে মানে আমাদের মূল সংখ্যাগুলো তাহলে কি কি হলো, যে আমাদের পূর্ণ সংখ্যা 1 2 3 4 এরকম, তারপরে ভগ্নাংশগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হয়ে যায় 1/1 বা 5/1 এরকম, বা 2/3 বা এরকম টাইপের আর কি। এটা ভাগ করে দেখতে হবে আমাকে। তারপরে আমাদের হচ্ছে আছে দশমিক সংখ্যা, যেটা আমাদের দশমিকের পরে নাম্বারগুলো হচ্ছে সসীম হবে, মানে আমি গণনা করতে পারবো। আর যদি সসীম না হয়, যদি অসীম টাইপেরই হয়, কিন্তু ওই অসীমটা আমরা প্রেডিক্টেবল করতে পারবো যে এখানে শুধু 3 আসতেছে, শুধুই 6 আসতেছে, এরকম টাইপস। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে বাবা? মূলদ সংখ্যার ওপর কারোর কোনো কোশ্চেন? ওকে, কয়েকজন মাথা নাড়িয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মিম, চলো। হ্যাঁ হ্যাঁ, বলো বাবা। কে? হ্যাঁ আমি তো সুমাইয়া? কেবল মাত্র জয়েন করলাম, আমি কিছু বুঝিনি, আবার বুঝাবেন? আচ্ছা ঠিক আছে,
তো সুমাইয়ার জন্য আমি আরেকবার একটুখানি বলি। আমরা এখানে জাস্ট একটা সংজ্ঞা পড়েছি বাবা। সংজ্ঞাটা কি? আমরা হচ্ছে মূলদ সংখ্যার সংজ্ঞা পড়েছি। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়তেছি সেটা হচ্ছে আমাদের আম, এই যে বর্গমূল পরিচিতি আমরা হচ্ছে আজকে পড়বো। তো তার মধ্যে আমরা একটা সংজ্ঞা পড়লাম যে মূলদ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, তো মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, এবং সেখানে আমাদের হরটা অবশ্যই 0 হবে না, কারণ 0 হলে তাকে ভাগ করা যাবে না। তো হচ্ছে এই জন্য আমরা হর 0 করব না। তো ঠিক আছে, আর দুটির পূর্ণ সংখ্যার অনুপাতকে আমরা মূলদ সংখ্যা বলবো। এখন আমাদের মূলদ সংখ্যার কতগুলো ক্যাটাগরি আছে যেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। যেমন আমাদের যেরকম পূর্ণ সংখ্যাগুলো আছে না, যেমন 1 2 3 4, এরা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো ঠিক আছে, এরপরে আরো মূলদ সংখ্যা কাকে বলতে পারি? যেমন আমি 1/1 লিখতে পারি, ভগ্নাংশ। তারপরে 5/1 লিখতে পারি, এরকম টাইপের। বা 4/2 লিখতে পারি, যাকে কাটাকাটি করলে 2 আসে। তো আমি বুঝতে পারতেছি যে এটা একটা সসীম এবং পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তো হচ্ছে তাকে আমি মূলদ সংখ্যা বলতে পারি। আর যদি দশমিকের ক্ষেত্রে যাই, তো দশমিকের ক্ষেত্রে যদি যাই, তখন দেখো আমাদের দশমিকের পরে সসীম সংখ্যক বা আমি হাতে গুনতে পারবো এমন ভাবে কতগুলো নাম্বার দেয়া থাকবে। ঠিক আছে, তো যদি আমি সসীম সংখ্যক নাম্বার দেয়া থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে এইটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। যেমন দেখো এখানে আমি যদি লিখি 0.529 এই পর্যন্ত, তার মানে এটা আমাদের একটা মূলদ সংখ্যা। কিন্তু আমি যদি এখানে কন্টিনিউয়াসলি বলতে থাকি যে 0.9257, মানে 52976 2 ডট 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 চলতেই আছে, এখানে তো আমি জানি না কি নাম্বার আসবে না আসবে। তো এইটা আমাদের মূলদ সংখ্যা না। ঠিক আছে, বুঝতে পেরেছি বাবা? Yes, ma'am. ওকে, Yes, তারপরে আমাদের আছে এই দেখো, যেখানে আমাদের দেখো 0.3333, তারপর ডট 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 দেওয়া। তার মানে কি এখানে বারবার 3 আসতেছে, মানে এখানে 3 3 3 3 3 3 কন্টিনিউ করতে থাকবে। তো এক্ষেত্রে আমরা এটাকে মূলদ সংখ্যা বলতে পারবো, কারণ কি আমাদের নাম্বারটা প্রেডিক্টেবল। কারণ দশমিকের পরে অসীম সংখ্যক নাম্বার আসলেও আমাদের নাম্বারটা কি 3 আসতেছে। তো এই জন্য হচ্ছে এই জিনিসটাকে, মানে এই টাইপের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। ওকে, বুঝতে পেরেছি বাবা এখন? जी मैम। Yes, ma'am. ঠিক আছে, আর কোনো কোশ্চিন কারোর? No. নো ম্যাম। नो मैम। চলো আমরা নেক্সট ম্যাথে বা নেক্সট সংজ্ঞায় চলে যাই। তো নেক্সট সংজ্ঞা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার বিপরীত। তো সেটা কি? সেটা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা যাকে পূর্ণ সংখ্যার অনুপাতে, মানে p/q আকার, যাই হোক এখানে আমি একটা সিম্বল দিয়ে দিছি, তো এরকম আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, তো এটা আমরা কি বলতে পারি? এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা পাই নাম্বার কি শুনছি? এটা হচ্ছে অসীম সংখ্যক নাম্বার আসে, আমরা জানি নি। এটার নাম্বার এরকম 3.1416 ডট 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 আসে, আমরা মনে রাখি এই পর্যন্ত। কিন্তু এরপরে বিভিন্ন টাইপের নাম্বার আসে, যেমন 5 7 9 8, কোনো ঠিক নাই, এবং এটা চলতে থাকে, এটা শেষ হয় না। তো এটা একটা হচ্ছে পাই, আমাদের হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। ঠিক আছে, তারপরে আমাদের ই বলে একটা আছে, যেটাকে আমরা বলি ইউলার্স নাম্বার। এটাকে যদি আমি লিখতে যাই, তাহলে প্রথম 4 ঘর বা 5 ঘর এরকম হবে, যে 2.7182 8 মনে হয়, এরপরে এরকম ভাবে ডট ভাবে চলতে থাকে, সে চলতে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এর মানে কি, আমাদের হচ্ছে দশমিকের মান কখনো শেষ হয় না, সেটা অসীম, এবং এদের পুনরাবৃত্তিও হয় না। পুনরাবৃত্তি বলতে কি, যে আমাদের 0.3333 সবসময় 3 আসবে এরকম হয় না, সে বিভিন্ন টাইপের নাম্বার আসে। 6 আসতে পারে, 5 আসতে পারে, তুমি জানো না, আমিও জানি না। তো এই জন্য হচ্ছে এটাকে অমূলদ সংখ্যা বলে। বুঝতে পেরেছি বাবারা? जी मैम। Yes, ঠিক আছে, ma'am. ওকে, তাহলে চলো আমরা নেক্সট সংজ্ঞায় চলে যাই। ওকে, তো এখন চলো আমরা একটু দেখে নিই বর্গ কাকে বলে বা স্কয়ার। বর্গ কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা আমরা পাই,
তাকে আমরা বর্গ বলি। যেমন আমি যদি এখানে 2 লিখি, 2কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তাহলে আমরা গুণফল কি পাই? 4। তো এই 4 হচ্ছে আমার বর্গ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2 × 2 = 4 আসলো। এই 2 × 2 কে আমি কিন্তু 2 স্কয়ারও লিখতে পারি, তাই না? দেখতে পাচ্ছি 2 Yes, জি স্কয়ারও ম্যাম লেখা যায়। তো জি 2 ম্যাম। Yes, স্কয়ার ma'am. = 2 ম্যাম × 2 বোঝায়, তাহলে এর গুণফল আসে 4। ইয়েস এই 4 ম্যাম হচ্ছে আমাদের বর্গ। ওকে, তাহলে এখানে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন নাই, তাই না? নো ম্যাম Yes, ma'am. ঠিক আছে, ইয়েস ম্যাম তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই তো এখন আমাদের আসতেছে বর্গমূল। তো বর্গমূল কি? আমাদের হচ্ছে কোনো সংখ্যা যদি সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করি, ফলে যেই বর্গটা আমরা পাই, ওই মূল সংখ্যাটিকে আমরা বলতে হচ্ছে বর্গমূল। যেমন এখানে আমাদের যদি আমি 2 × 2 করি মানে 2 স্কয়ার, ঠিক আছে, তো আমাদের আসতেছে 4, বাংলায় লিখলাম। ঠিক আছে, তো 4 তো আমাদের বর্গ। ওকে, তো আমি 2 × 2 করছি না, এই 2 হচ্ছে আমাদের বর্গমূল। বুঝাতে পেরেছি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বর্গ বলে, এবং সেই গুণফলটির মূল সংখ্যাটিকে আমরা বর্গমূল বলি। বুঝতে পেরেছি বাবারা? জি ম্যাম ঠিক আছে, তো বর্গমূলকে আমরা আরেকভাবে লিখি, মানে একটা প্রতীক আছে, সেটা হচ্ছে রুট চিহ্ন। তো রুট চিহ্ন যদি আমি √4 লিখি, বা আমি বর্গ সংখ্যাকে যদি আমি রুট দিয়ে লিখি, তাহলে আমাদের বর্গমূল আসতেছে 2। এরকম যদি আমি 16কে রুট চিহ্ন দিয়ে লিখি, তাহলে তার মানে হচ্ছে 16-র বর্গমূল বের করতে হবে। এবং আমরা জানি 4 × 4 হচ্ছে 16, তো আমাদের 4 হচ্ছে মেইন বর্গমূল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. জি ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কতগুলো ইন্টারেস্টিং কথা আছে, কি সেটা একটু দেখে নিই। প্রথমতে আমাদের হচ্ছে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 এগুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? যেমন যদি আমি উদাহরণ দিই, ধরো আমি লিখলাম 312 বা শুধুই 12, এটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? না, কারণ দেখো আমাদের 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, 2-এর সাথে 2 গুণ করলে 4, এরকম ভাবে 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার করলে হচ্ছে, ওকে বাংলিশ হয়ে গেছে দাঁড়াও সব ইংলিশে লিখি। 3 স্কয়ার 9, 4 স্কয়ার আমাদের 16, দেন 5 স্কয়ার হচ্ছে 25। আচ্ছা, আমাদের 12 তো হচ্ছে 9 আর 16-র মাঝখানে, তো এটা আমাদের কোনো বর্গ সংখ্যা না। এটাই আমরা বলছি যে এরকম লাস্টে একক স্থানীয় অঙ্ক যদি এরকম 2, তারপরে 3 আনা থাকে, 7 আনা থাকে বা 8 আনা থাকে, তাহলে সেই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ নয়। ওকে, যেমন উদাহরণস্বরূপ আমি এখানে বলি 12 বা 312, অথবা যদি আমি 3 আনার কথা বলি তাহলে হচ্ছে ধরো 543 এরকম, বা যদি 7 আনার কথা বলি তাহলে ধরো 76 বা সামথিং বা 67। তুমি খেয়াল করে দেখো এই একক যে 2, 3, 7, 8 একক অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্ক যেগুলোতে আছে সংখ্যালা, ওরা পূর্ণবর্গ নয়। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো কারণ এটা অবজেক্টিভে আসতে পারে। ঠিক আছে, তারপরে দেখো যে যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে তাকে আমরা পূর্ণবর্গ বলি না। যেমন বিজোড় সংখ্যক শূন্য মানে ধরো 10 অথবা 20 অথবা 30, একটা শূন্য বিজোড় সংখ্যক, অথবা 100 তো হবে না, তাহলে 3টা শূন্য দিই 1000, এরা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তারপরে তোমরা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় স্কুলে? Yes, ma'am. জি দেয় ম্যাম দেয়।
ওকে, জি তাহলে আরো ম্যাম। ভালো। তাহলে ক্যালকুলেটরের রুট দিয়ে ওগুলো এই টাইপের সংখ্যাগুলো বসায় দেখো, তোমার দশমিক টাইপের মান আসতেছে, কোনো একটা ফুলফিল মান আসতেছে না। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, যে একক স্থানীয় অঙ্ক, এখানে যদি আমি শূন্য দিই, শূন্য বা 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, যেমন পূর্ণবর্গ হলে সেই সংখ্যাগুলো কি, 81, 64, 25। যেমন 81 এর ক্ষেত্রে 9 অঙ্কে 81, 64 ক্ষেত্রে 28টা 64, 25 ক্ষেত্রে 5 5 25। দেখো এই যে 5 আছে, 4 1, তারপরে 6 6 36, 6 আছে, 7 7 49, 9 আছে। তারপরে যদি আমি 100-র কথা বলি, তাহলে ওখানে আছে 10 10 এ 100, তো শূন্য আছে, এরকম। এখন নাও হতে পারে যে আমি বললাম, সেটা কেন? কারণ তুমি দেখো, যদি আমি শুধু 10 নিই, 10-এর লাস্টে কিন্তু শূন্য আছে, কিন্তু এটা পূর্ণবর্গ না। তারপরে আমি যদি 11 বলি, 11-র একক স্থানীয় অঙ্ক 1 আছে, কিন্তু এটা পূর্ণবর্গ না। তো তারপরে যে ধরো আমি বললাম 14, তারপরে বললাম 15, তারপরে 26-এর বললাম, তারপরে হচ্ছে 19 বললাম, এগুলো দেখো, এগুলোর একক স্থানীয় অঙ্ক কিন্তু 0 1 4 5 6 9, কিন্তু এরা পূর্ণবর্গ না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আছে, আবার নাইও। ওকে, তো এটা বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ইয়েস ঠিক আছে, ম্যাম। Yes, ma'am. ওকে। ইয়েস ম্যাম। তারপর Yes, দেখো ma'am. আমাদের, ওকে, এরপর দেখো আমাদের বলছে যে সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন এই যে 100, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটা 10 স্কয়ার করলে আমরা 100 পাই। তারপরে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ দেখো এখানে জোড় সংখ্যক শূন্য আছে, আবার 7 স্কয়ার মানে হচ্ছে 70 স্কয়ার করলে আমরা হচ্ছে এই সংখ্যাটা পাই। ঠিক আছে, 4900। কিন্তু এখানে দেখো, আমাদের যদি আমি বলি 200, 200 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, যদিও এখানে দুইটা শূন্য আছে, মানে সংখ্যার ডান দিকে দুইটা শূন্য আছে বা জোড়া শূন্য আছে, কিন্তু তাও এটা পূর্ণবর্গ সংখ্যা না। তারপরে আমরা কিন্তু যদি বলি 400, 400 কিন্তু আবার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 20 স্কয়ার হতে পারে, তাই না? তারপরে বললাম আমি 500, 500 কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা না। তো এই তো এই লাইনের উপর কারো কোনো কোশ্চেন আছে, কোনো জিজ্ঞাসা আছে? না ম্যাম। ঠিক নো আছে, ম্যাম। ওকে। তাহলে চলো আমরা একটুখানি ম্যাথের দিকে যাই, বর্গমূল নির্ণয়। ওকে, বর্গমূল নির্ণয় আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, আর একটা হচ্ছে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তো প্রথমে চলো আমরা একটু দেখে নিই গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব। ওকে, তো এটার জন্য প্রথমেই আমরা চলে যাই আমাদের বইয়ের কাছে। সবাই বই বের করে ফেলো, বইয়ের আমাদের 8 নম্বর পেজ, 1.1 অধ্যায়। ঠিক আছে, ওকে। দেখো, আমাদের এই যে বললাম না, বর্গমূল নির্ণয় গুণনীয়কের সাহায্যে করা যায় আর ভাগের সাহায্যে করা যায়। তো এই দেখো এখানে বলছে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তারপর কতগুলো নাম্বার দিয়ে দিছে। তার মানে কি, এই নাম্বারকে আমাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো চলো প্রথমেই প্রথমটা করে ফেলি, ক নম্বর, 1-এর ক। ঠিক আছে, 1-এর গতে আমাদের কি আছে, 1 6 9, এই একটা নাম্বার দেয়া আছে। ওকে, তো আমরা প্রথমে কি করব, আমরা সুন্দর মতো নাম্বারটা তুলে ফেলবো। যেমন আমরা খাতায় যেভাবে লিখবো আমি সেভাবেই লিখতেছি, যে আমরা 1 6 9 নাম্বারটা তুলে ফেললাম। ওকে, এরপরে আমরা কি করব, আমরা গুণনীয়ক বের করব। কিভাবে, আমরা এখানে একটা দাগ দিব,
দাগ দিয়ে এরপরে এই সংখ্যাটা আমরা ছোট, যেমন 2 দিয়ে যায় কিনা দেখবো, 3 দিয়ে ভাগ যায় কিনা দেখবো, 4 দিয়ে ভাগ যায় কিনা দেখবো। তো এভাবে দেখবো। তো পরে ভাগ যেতে যেতে দেখা যায় যে আমাদের 13-র সাথে যদি আমি এটা গুণ দিই, 13-র সাথে যদি আমি 13 গুণ দিই, তাহলে আমাদের 169 আসতেছে। বুঝাতে পেরেছি? ওকে। তো দেখো 2-এর সাথে কিন্তু ভাগ যায় না, 3-এর সাথেও যায় না, পরে করতে করতে আমাদের 13 পর্যন্ত গেছে, যে 13-র সাথে আমাদের এটা যায়। এখন এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো আমরা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার মাথায় তত ক্যাচ করবে যে আমি এই নাম্বারটা দিয়ে ট্রাই করে দেখতে পারি, তাহলে আমার মিলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছি? তো এই ক্ষেত্রে আমাদের 13-র সাথে 13 গুণ করলে 169 আসতেছে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে সুতরাং আমাদের 169 ইকুয়াল টু 13 ইন্টু 13। তো এটাকে তারপরে আমরা কি করব, জোড়া করব। তো জোড়া করলে হয় কি, আমাদের এক জোড়াই আছে এখানে, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে? তো এরপরে আমরা লিখব যে আহ প্রতি জোড়া থেকে, বা এখানে লিখি, ভাষাটা লিখি, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এখানে আমাদের এক জোড়াই আছে, তো একটা করে গুণনীয়ক নিব, তার মানে হচ্ছে 13, মানে এই জোড়া থেকে একটা গুণনীয়ক আমরা নিব। তো দুটোই তো 13ই দেওয়া, তো একটা নিব 13। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের √169 ইকুয়াল টু 30 অ্যান্সার। তো আমরা হচ্ছে এভাবে আমাদের অ্যান্সারটা লিখবো খাতায়। বুঝতে পেরেছি বাবারা? जी मैम। जी मैम। ঠিক আছে। এখন দেখো, লিখার নিয়ম অনেক কিছু হতে পারে, এক একজন এক এক ভাবে লিখে। লিখার যে একেবারে স্পেসিফিকলি এরকমই হতে হবে তা না, কিন্তু একটা ধরন আছে, যে আমাদের বইয়ে কিভাবে বলা আছে, আমরা কিভাবে করতেছি, টিচার কিভাবে চাচ্ছে, তোমাদের স্কুলের টিচার। তো অনেকের ক্ষেত্রে, তো মানে ওভারঅল যদি আমি বলি, তাহলে এইভাবে আমরা লিখবো। তাহলে এখানে আমাদের মানে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। এখন যদি টিচার কোনো স্পেসিফিক জিনিস চায়, তখন তুমি ওই স্পেসিফিক জিনিসটা এখানে আবার ইনক্লুড করে দিতে পারবা। কোনো সমস্যা নেই, লিখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুমি ম্যাথ কিভাবে করতেছো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার অ্যান্সারটা ঠিক থাকলেই হলো, আর প্রসেসটা ঠিক থাকলেই হলো। তাই না? এখন দেখো, বইয়ের ক্ষেত্রে যদি তোমার যে প্রসেসটা দেওয়া আছে, তুমি যদি জাস্ট ক্যালকুলেটর বসায় মানটা বসায় দাও, তাহলে কিন্তু হবে না। তাই না? তো হচ্ছে একটু প্রসেসের মধ্যে থাকবো, আর নিজের ভাষায় লিখবো। ম্যাথ তো মুখস্থ করার ওরকম কোনো জিনিস না, কিছু কিছু জিনিস একটু মনে রাখা লাগে, এটা সবার ক্ষেত্রেই লাগে। তো সেরকম আর কি। তো এই ম্যাথটা আমরা তো বুঝতে পেরেছি, তাই না? তাহলে আমরা আরেকটা ম্যাথ করি এরকম টাইপের। ওকে, আমরা আরেকটা ম্যাথ করি। ধরো আমরা করলাম এই নাম্বারটা, যে 1-এর ঘ। ওকে, আমার এখানে কি দেয়া আছে, 1 1 0 2 5। তো প্রথমে আমরা কি করব, আমরা গুণনীয়ক গুলো বের করে ফেলবো। কিভাবে? প্রথমে আমরা এইভাবে একটা টান দিব, দেখবো যে এটা আমাদের 2 দিয়ে ভাগ যায় কিনা, যায় না। 3 দিয়ে যায় কিনা, যায়, কারণ দেখো 5 আর 2 6 7 8 9। তো 9 কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়, মানে আমি এই নাম্বারগুলো যোগ করছি, যোগ করার পর দেখি আমার 9 আসতেছে। 9 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তার মানে হচ্ছে আমার এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, এরকম। তো ঠিক আছে, 3 দিয়ে ভাগ গেল, ভাগ দিব আর কি। তো ভাগ দিয়ে দেখো আমাদের এখানে আসতেছে 3 5 15, 5 হাত থাকলো 1। আচ্ছা, নর্মালি আমি এখানে ডাইরেক্ট লিখতেছি 7 6 3। দেখো এখন তোমরা মিলায়ে যে আমার ভাগ করাটা ঠিক আছে কিনা। ঠিক আছে? जी मैम। ঠিক আছে, তাহলে আমি এখানে ভাগ করে যাই নর্মালি। তোমরা এখানে বুঝতে পেরেছো?
এটাও দেখো আবার 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের এখানে আসতেছে 2 2 1। ঠিক আছে, ভুল গেলে আমাকে জাস্ট বলবা ম্যাডাম এখানে ভুল গেছে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, একটু একটু ভুল হতেই পারে মাঝে মাঝে। তো আমরা বলবো যে ম্যাডাম এই জায়গাটায় এরকম হবে, এখানে মনে হয় ভুল হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর দেখো আমাদের লাস্টে 5 আছে। আচ্ছা, এই জায়গাটা খেয়াল করছো, আমাদের লাস্টে 5 আছে, আমরা জানি যে 5 দিয়ে এটা ভাগ যাবে এই সংখ্যাটা, কিন্তু আমরা 5 দিয়ে দিই নাই, আমরা তার চেয়েও ছোট নাম্বার 3 দিয়ে দিছি, কারণ আমরা ছোট মৌলিক সংখ্যা দিয়ে এখানে ভাগ করে করে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি 5 দিয়ে ভাগ দিলাম, 5 দিয়ে ভাগ দিলে আমাদের 5 5 25, আর এখানে আসতেছে হচ্ছে 2 4। হ্যাঁ, তারপর আমি যদি 5 দিয়ে ভাগ দিই, আমাদের আসতেছে হচ্ছে 49, অ্যান্ড দেন আমাদের 7 দিয়ে ভাগ দিলে 7 7 49, বোঝা যাচ্ছে? ঠিক আছে, তো আমাদের এই যে আমরা আমাদের গুণনীয়ক গুলো বের করে ফেললাম, তাহলে এখানে আমরা কি লিখবো, সুতরাং দিয়ে যে 1 1 0 2 5 ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7। এরপর আমরা কি করব, আমরা জোড়া করব। তো জোড়া করি, 3 ইন্টু 3 একসাথে রাখলাম, তারপরে আমাদের আছে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 রাখলাম, তারপরে 5 ব্র্যাকেট দিয়ে 7 ইন্টু 7 রাখলাম। এরপর আমরা কি লিখবো, যে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তো আমাদের এখানে প্রত্যেকটা জোড়া আছে, তো একটা করে গুণনীয়ক নিব। তো 3 ইন্টু 3 একটা জোড়া, এখান থেকে একটা গুণনীয়ক নিলে পাবো 3। তারপর আমাদের এখানে ওকে, ডাইরেক্ট গুণ করে নিলাম। তারপরে আমাদের 5 ইন্টু 5 এখান থেকে আমি একটা নিব 5, তারপর আবার গুণ, 7 ইন্টু 7 থেকে আমি একটা নিব 7, তো এই যে 7। তাহলে এটার গুণফল আমাদের কি আসতেছে, 1 105 5 105। 105 ওকে, থ্যাংক ইউ। তার মানে কি, তার মানে আমাদের এই রুট ওভার 1 1 0 2 5 এর বর্গমূল হচ্ছে 105। বুঝতে পেরেছি বাবারা? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসা আছে? নো ম্যাম। ঠিক আছে, তোমরা কি লিখে নিচ্ছ? জি ম্যাম লিখছি। ম্যাম লেখা শেষ। জি ম্যাম ঠিক লিখ। আছে, তো লেখা শেষ কয়েকজনের হয়েছে, আর যাদের এখনো শেষ হয়নি তাদের লেখা শেষ হলেই আমাকে জানাবা যে ম্যাডাম লেখা শেষ, তাহলে আমরা নেক্সট ম্যাথে মুভ করব। ঠিক আছে, মিস সবাই লেখা লিখে শেষ। শেষ? ঠিক আছে, তাহলে আমি মুছে দিলাম। ওকে, মুছে দিলাম। এরপর চলো, আমরা তো দেখলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে মানে বর্গমূল নির্ণয়। তো 2টা উদাহরণ তো আমরা দেখছি, আশা করি মানে আমি আশা করতেছি তোমরা পারবা। তোমাদের আমি একটা করতে দিই এখনই, একটু ট্রাই করো। জি ম্যাম কেমন দিন। যদি বুঝে থাকো তাহলে আই গেস পারবা, না পারলে কোনো সমস্যা নেই, আমি আবার দেখা দিব, তখন আবার বুঝে নিবা। দরকার হলে আমাকে নেক্সট ক্লাসে যদি আসো, তখন হচ্ছে আমাকে আবার জিজ্ঞেস করবা যদি প্রবলেম থাকে। তো আমি অ্যান্সার দিতে কোনো সমস্যা নেই, তুমি আমাকে জাস্ট কোশ্চেন করবা। ঠিক আছে, বারবার অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই। তো তোমাদের আমি একটা নাম্বার দিই, তোমরা সেটার আহ, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করবা। ঠিক আছে, কোনো ক্যালকুলেটর ইউজ করো না, ওটা ছেড়ে দাও, শুধু মৌলিক গুণনীয়কের সাহায্যে একবার একটু ট্রাই করো। তো ট্রাই করলে হবে কি, তোমাদের হচ্ছে মনে থাকবে ব্যাপারটা।
তো আমি তোমাদের নাম্বার দিলাম 1024। ইজি নাম্বার, একটু চেষ্টা করো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসও হয়ে গেল, মনে থাকবে এটা। সময় দিচ্ছি আমি 4 মিনিট। 4 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, তার আগেই হয়ে যাবে। দিচ্ছি আমি 4 মিনিট। ঠিক আছে, আমি টাইম কিন্তু মোবাইলে টাইমার শুরু করে দিছি। তো 4 মিনিটের মধ্যে দিয়ে দাও। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করো, এখানে কিন্তু অনেকগুলো নাম্বার আসবে বা গুণনীয়ক আসবে। ঠিক আছে, ধীরে সুস্থে করো। ও, তোমাদের একটা জিনিস জানাই রাখি, আজকে তোমাদের আমি স্পট টেস্ট নিব। ঠিক আছে, এই যে যা পড়াচ্ছি এর উপরই একটা ছোটখাটো স্পট টেস্ট। ঠিক আছে, স্পট টেস্টটা আমি কিভাবে নিব তোমাদের হচ্ছে, আমি এই যে ক্লাস শেষে শেষ 5 মিনিট বা 2 মিনিট আগে আমি তোমাদের লিঙ্কটা দিব। সবাই লিঙ্কের মধ্যে ঢুকে যাবা, এখানেই চ্যাট বক্সে আমি লিঙ্ক দিব। চ্যাট বক্স থেকে লিঙ্কে ঢুকবা, তারপরে স্পট টেস্টটা দিয়ে দিবা। ওকে, আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, আর আর মিনিটটা একদম ঠিক আছে, বাকিরা সবাই ওকে। ওকে, সবারটাই ঠিক হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। যাক, পারছো, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আরেকটা। ঠিক আছে, চল, আমাদের এটা পারছো। আমরা এখন তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। কে দিল? ওকে, সবারটাই হয়েছে, ভেরি গুড। ঠিক আছে, তো আমরা এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয়ের দুইটা পদ্ধতি ছিল, একটা গুণনীয়কের সাহায্যে যেটা আমরা করলাম, এখন হচ্ছে আমরা ভাগের সাহায্যে করব। ঠিক আছে, তো এখন এটা কিভাবে করি, ধরো আমি প্রথমটাই করলাম, আমার এখানে নাম্বার দেয়া 2-এর 1 নম্বরটাই করতেছি। নাম্বার দেয়া 225। প্রথমে আমরা নাম্বারটা লিখে নিব। লিখে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে জোড়া বানানো। কিভাবে করব, আমরা ডান সাইড থেকে জোড়া বানায়ে বাম সাইডের দিকে যাব। তো এখানে তো জোড়া হয় না, একটাই সংখ্যা, এজন্য 2 রেখে দিলাম। ঠিক আছে, তো আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। একবারই তীর চিহ্ন দিচ্ছি যাতে তোমরা এখন বুঝো, পরবর্তীতে আর তীর চিহ্ন দিব না, জাস্ট উপর একটা দাগ দিব। ঠিক আছে, তো এখন কি করব, আমরা এখানে ভাগের মতো করে একটা দাগ দিব। প্রক্রিয়াটা ভাগের মতোই, এখানে বিয়োগও করা লাগে, তো কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, এখন কি করব, আমরা এই বাম সাইড থেকে আমরা কাজ শুরু করব। যেখানে 2 দেওয়া আছে না, 2-এর এখানে আমরা ভাগফলের এখানে এমন একটা সংখ্যা বা অঙ্ক বসাবো যে অঙ্কটার বর্গ করলে আমার এই 2-এর সমান বা তার ছোট হয়। ওকে, তো আমাদের এখানে একই বসানো যাচ্ছে, কারণ 2-এর সাথে 2 গুণ করলে বা 2 স্কোয়ার করলে তো 4 হয়, তো এটা তো হবে না। তো আমাদের 1 স্কোয়ার যেটা 1, সেটাই হচ্ছে এখানে। তো এখানে 1 স্কোয়ার 1, 1 দিলাম। তারপরে আমরা কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করে পেলাম এখানে 1। পরবর্তীতে আমরা এখানে যে নিচে নামাই না, ভাগের ক্ষেত্রে তো আমরা নিচে নামাই, তাই না? তো আমরা ভাগের ক্ষেত্রে কি করতাম, 1 ঘর নিচে নামাইতাম। এখানে আমরা যে জোড়া করছি না, জোড়ার মূল উদ্দেশ্য এটাই যে আমরা 2 ঘর নিচে নামাবো, মানে এই জোড়াটাই নিচে নামাবো। তো এই যে নামাই দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে একটা দাগ দিব। ওকে,
তারপর আমরা কি করব, আমরা এই যে ভাগফলটা দিছি না, এই ভাগফলের দ্বিগুণ করব হচ্ছে আমরা এইখানে। আমি এখানে 2 গুণ করে দিলাম, ঠিক আছে, লিখলাম। তো 2 এর সাথে 1 গুণ করলে আমাদের 2 আসে। এই জায়গাটা আমাদের দাগ থেকে অনেক দূরে রাখবো, কারণ এই জায়গাটা আমরা একটা নাম্বার লিখবো বা অঙ্ক লিখবো। তো এই জন্য হচ্ছে একটুখানি দূরে লিখছি। তো এখন ঠিক আছে, এখানে আমি একটা অঙ্ক লিখবো, যেই অঙ্কর সাথে এই পুরা সংখ্যাটা গুণ দেওয়ার পর আমাদের এই সংখ্যাটার সমান অথবা ছোট হবে, ঠিক আছে। তো এখানে যে অঙ্কটা লিখবো সেটা আমাদের ভাগফলের এই জায়গাটাও লিখবো। তো তারপরে এই সংখ্যার সাথে আমরা এই ভাগফলের এই ছোট সংখ্যা মানে যে অঙ্কটা আমরা বসাচ্ছি সেই সেম অঙ্কটাই হচ্ছে গুণ দিব। তারপরে দেখবো এর সাথে মিলে কিনা বা এর চেয়ে কম হয় কিনা, কাছাকাছি মান আসে কিনা, ঠিক আছে। তো আমি যদি এখানে দেখো, যদি আমি এখানে যেহেতু 5 আছে, আমি ডাইরেক্ট 5 বসাইতে পারি। তো 5 যদি বসাই, এ কে এটা, সুমাইয়া, ডাক দেয় না বাবা, নাও। 2 আছে, আমি এখানে ঘরে বসাইলাম 5, ঘরে এখানে 5 বসাইলে আমাদের ভাগফলের এখানেও 5 বসাতে হবে। আর আমাদের গুণ দিতে হবে কি, এই 5 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ দিতে হবে, ঠিক আছে না? বুঝতে পেরেছি এইটুকু? তো এটা ইয়েস গুণ করলে আমাদের আসতেছে 5 5 25 5 হাত থেকে 2, 5 2 10, 11 12, মানে আমাদের মিলে যাচ্ছে। তো আমি এখানে বুঝতেই পারতেছি যে আমি 5 বসাইতে পারবো। এখানে 5 বসাইলে আমাদের এখানেও 5 হবে। তারপরে আমাদের গুণ করলে মানে 5-এর সাথে 25 গুণ করলে আমাদের 125 আসতেছে। ওকে, কাটাকাটি করলে 0। তাহলে আমাদের এখানে ভাগফল হচ্ছে 15, ভাগফল 15, তার মানে হচ্ছে 2 2 5-এর বর্গমূল হচ্ছে আমাদের 15। সুতরাং ঠিক আছে, বুঝতে পেরেছি বাবজানেরা এইটুকু? জি ম্যাম। ঠিক ম্যাম আছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। ম্যাম আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আবার বুঝাবো, একদম। তোমার যদি এই ম্যাথটাই আমি বুঝাই, আমি আরেকটা ম্যাথ দিয়ে বুঝাই দিই বাবা। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, চলো তাহলে আমরা আরেকবার এই জিনিসটা বুঝবো আরেকটা ম্যাথ দিয়ে। যেমন ধরো আমি যদি বড় মানে নিই, তাই না? উম, ধরো আমি 3 নম্বরটাই করতেছি, 2-এর 3। তো আমাদের এখানে নাম্বার দেওয়া আছে 3 9 6 9, তাই না? তো আমার প্রথম কাজ কি হবে, জোড়া বানানো। তো আমি ডান সাইড থেকে জোড়া বানানো শুরু করব। এই যে প্রথম জোড়া, এই যে দ্বিতীয় জোড়া। ওকে, আমার জোড়া হয়ে গেল। এরপর আমি একটা দাগ দিব ভাগের মতো করে। ওকে, এরপরে আমি কি করব, আমাদের এই প্রথম যেই মানে বাম সাইডে যে প্রথম জোড়াটা আছে না, এটা নিয়ে আগে প্রথমেই কাজ শুরু করব। তো এখানে আমাদের দেয়া আছে 39। তো 39-এর সাথে আমাদের কোন বর্গ সংখ্যাটা খুব কাছাকাছি যায় বা মিলে যায়? মিলে তো না, কাছাকাছি যায় কোনটা? যেমন যদি আমি বলি 4 স্কোয়ার করলে আমাদের 16 আসে, 5 স্কোয়ার করলে 25 আসে, 6 স্কোয়ার করলে 36, 7 স্কোয়ার করলে 49। তো 49 তো 39-এর চেয়ে বড়, তো এটা তো হবে না। তার মানে কি আমাদের তার ঠিক ছোটটা, অর্থাৎ 6 স্কোয়ার 36টা নিতে হবে। তো আমি এখানে 36-এর জন্য 6 নিলাম। তো 6 6 36, তো এখানে 36 লিখলাম। এইটুকু বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ঠিক ইয়েস আছে, ম্যাম। ওকে। তারপর আমরা এখানে জাস্ট বিয়োগ করব। তো বিয়োগ করলে আমাদের কত আসে? এখানে 3 আসে। 6 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3, তবে তো বাকিটা শূন্য। ওকে, 36 থেকে 39 বাদ দিলে 3 আসে আর কি। তারপরে কি করবো, আমরা এই সাইডে একটা দাগ দিব। ওকে, এরপরে কি করব, আমরা এই 6-এর সাথে 2 গুণ করে যে মানটা আসবে বা গুণফলটা আসবে সেটা আমি এখানে বসাবো। তো আমি এখানে লিখে দিলাম 6 দুগুণা 12 হয়, তো আমি এখানে 12 লিখবো। ঠিক আছে, এরপরে আমি একটা ঘর রাখতেছি। এই ঘরটা আমি জাস্ট তোমার বোঝানোর জন্য দিচ্ছি, এটা ঘর অ্যাকচুয়ালি দিব না আর কি। তো আমি মুছে ফেললাম। তো এখানে যে একটা এখানে এখন আমরা কি করব, একটা অঙ্ক বসাবো।
ওই অঙ্কটা দিয়ে আমরা এই প্রদত্ত সংখ্যাকে আবার গুণ দিব। এই অঙ্কটা যে বসাইলাম সেই অঙ্কটা আমরা এখানেও বসাবো, অর্থাৎ ভাগফলেও বসাবো। তারপরে এই যে গুণ মানে সেম অঙ্ক দিয়ে পুরো সংখ্যাকে গুণ দেওয়ার পর আমরা দেখব এখানে আমাদের পুরো সংখ্যাটার সাথে ম্যাচ খায় নাকি মানে একবারে মিলে যায় নাকি হচ্ছে কাছাকাছি নাম্বার আসে, ঠিক আছে, বিয়োগ করার জন্য আর কি। তো ঠিক আছে, আমাদের এখানে 12 তো আনলাম। তো এখানে আমাদের নিচে নামানোর কথা ছিল যে প্রথম যেই জোড়াটা বিয়োগ করলাম, তারপরে পরের জোড়াটা আমরা নিচে নামাবো, ঠিক আছে। তারপর দেখো এখন যে আমাদের এখানে কোন সংখ্যা দিলে এর সাথে গুণ দেওয়ার মানে এই সংখ্যাটার সাথে গুণ দেওয়ার পর আমাদের এইটার সমান বা এর কাছাকাছি একটা নাম্বার আসবে। তো কি হয় আমাদের, ধরো আমি দিলাম 1 2 এর সাথে 1 দিলাম, তাহলে 1 গুণ করলে আমাদের 121ই আসে। তারপর যদি আমি 2 দিই এখানে, তাহলে 122-এর সাথে 2 গুণ করলে আমাদের আসতেছে 2 2 4, 2 2 4, 2 1 2। তাহলে আমি একটা কাজ করে আমি 3 দিয়ে দেখি, 1 2 3, আর এখানে দিচ্ছি 3। দাগায়ও না বাপজানেরা। ওকে, 3 3 9, তারপর 3 2 6, আর 3 1 3। এটা মিলে না, 3 1 3, হ্যাঁ এটা মিলে যাচ্ছে। তো হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এখানে 3 হবে। তো এখানে যদি আমি 3 লিখি, আমার ভাগফলের এখানেও আমি 3 লিখবো। তারপর আমি এই 3 দিয়ে পুরা সংখ্যাটাকে অর্থাৎ 123-কে গুণ দিব, যেই সংখ্যাটা লিখেছি সেটা দিয়ে পুরা সংখ্যাটাকে গুণ দিব। তারপরে আমাদের গুণ করে কি আসতেছে, 3 6 9। এই যে আমরা এখানে দেখলাম। তো আমাদের এখানে বিয়োগ করে তো শূন্য আসতেছে। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের তাহলে বুঝতে পারতেছি যে সুতরাং আমাদের 3 9 6 9 এর বর্গমূল হচ্ছে 63। বুঝতে পেরেছি না না? Yes, বুঝতে ma'am. পারিনি? ঠিক আছে, আমরা আরেকবার করব, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলো লেখা শেষ, তাহলে আমি মুছে দিই এটা, আমি আরেকটা ম্যাথে চলে যাই। জি ম্যাম। জি ঠিক ম্যাম। আছে, ওকে Yes, ma'am. ঠিক আছে। চলো আমরা হচ্ছে এই বড় ম্যাথটাই করি। চলো, 2 এ 4। দেখো এখানে আমাদের দেয়া 1 0 4 0 4, ঠিক আছে। প্রথম কাজ জোড়া করা, আমি ডান সাইড থেকে বাম সাইডের দিকে জোড়া করব। একটা জোড়া পেলাম, দ্বিতীয় নম্বর জোড়া পেলাম, 3 নম্বরের ক্ষেত্রে জোড়া নাই বাট সিঙ্গেল আছে, ঠিক আছে রাখলাম। এরপরে আমরা হচ্ছে ভাগের মতো একটা দাগ দিব। এরপর কি করব, আমাদের এই বাম সাইডের জোড়া থেকে আমরা কাজ শুরু করব। অর্থাৎ এখানে 1 আছে, 1-এর সাথে মানে 1-এর নিচে আমরা এমন একটা বর্গ সংখ্যা লিখব যেটা 1-এর সমান বা তার কাছাকাছি হয়, ঠিক আছে। তো আমি এখানে একই আসতেছে আমার, তো 1 দিলাম, 1 1 কে 1, তারপর বিয়োগ করলাম, বিয়োগ করে আমাদের শূন্য আসতেছে। শূন্য চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। পরবর্তীতে পরের জোড়াটা নিচে নামাবো, তো পরের জোড়াটা নিচে নামাইলাম। তারপর আমি কি করব, এখানে একটা দাগ দিব এবং এই ভাগফল যে 1 পেয়েছি এটার দ্বিগুণ আমি এখানে লিখব। তো 1-এর সাথে 2 গুণ করলে 2 আসতেছে। ওকে, এরপর এখানে আমি একটা অঙ্ক লিখব, যেই অঙ্কটা লিখার পর ওই অঙ্ক দিয়ে আমরা পুরো সংখ্যাটা গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা যেই গুণফলটা পাবো সেটা এইখানকার সংখ্যার সমান হবে বা তার চেয়ে তার কাছাকাছি হবে, ঠিক আছে। তো ধরো আমি যদি 1 দিই, 1 দিলেও কিন্তু আমার এখানে দেখো 21 আসতেছে, তাই না? আমি নিচে রাফ করে দেখাই বা এখানে দেখাই 2 আছে, আমি এখানে একটা সংখ্যা দিব, ধরলাম আমি 1 দিচ্ছি। 1 দিলে আমার এখানে 1-এর সাথে গুণ করলে আবার 21 আসতেছে। 21 কিন্তু আমার 4-এর চেয়ে অনেক বড়, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কি করব যে আমরা পরের জোড়াটা নিচে নামাবো। এখন পরের জোড়াটা ডাইরেক্ট তো নামানো যায় না, নামানোর জন্য কি আমরা একটা 0 বসাইতে হবে। তো আমরা কি করবো, আমরা ভাগফলে একটা শূন্য বসাবো, এখানেও একটা শূন্য বসাবো, ঠিক আছে। তারপর আমি এখানে এই জোড়াটা নামিয়ে ফেলবো। ওকে, তাহলে আমরা এখানে কত পাইলাম, 404 পাইলাম, ঠিক আছে। এখন আমরা এই 20-কে 20-এর পরে এমন একটা সংখ্যা বসাবো
যে বা এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা দিয়ে এই পুরা সংখ্যাকে গুণ দেওয়ার পর আমরা এই সংখ্যার সমান বা এর চেয়ে ছোট পাবো। তো ধরলাম আমি 1 বসাচ্ছি, তো 1-এর সাথে যদি আমি মানে 201-এর সাথে যদি আমি সেই 1 গুণ দিই, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 201। তো এটা তো এটা আরেকটু দেখি আর কাছাকাছি যাওয়া যায় কিনা। তো 202 বসাইলাম, তারপরে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমাদের কত আসছে? 404। মানে আমাদের মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমি এখানে বুঝতে পারতেছি যে আমি 2 বসাতে পারবো। এখানে 2 বসালে আমরা ভাগফলেও 2 বসাবো। তাহলে 2 দিয়ে আমি পুরা 202-কে গুণ দিব, তাহলে আমাদের 404 আসতেছে, এন্ড বিয়োগফল আমাদের 0। তাহলে কি আমাদের বর্গমূল, এই 10404-এর বর্গমূল হচ্ছে 102। বুঝতে পেরেছি বাবারা? Yes, ma'am. জি ম্যাম। ঠিক আছে। আর জি কারো ম্যাম। কোনো কনফিউশন বাবা? Yes, ma'am. কোনো কনফিউশন আছে? নাই মনে হয়। ঠিক আছে, ওকে। No, ma'am. তাহলে দেখো, আচ্ছা, তাহলে দেখো এই জায়গাটা একটা ম্যাথ আছে সেম টাইপেরই। তো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা আমরা কিভাবে করব? এটা আমরা করবো এভাবে যে ধরো 3-এর গতে যদি আমি করি, তাহলে 1 4 7 দেয়া, এটাকে আমরা প্রথমে উৎপাদ্য মানে গুণনীয়ককে বিশ্লেষণ করব। ঠিক আছে? তো গুণনীয়কে আমরা কিভাবে বিশ্লেষণ করতাম? আমরা এইভাবে দাগ দিতাম, দেন আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিয়ে যেতাম। তো এখানে বোঝা যাচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ যাবে। ওকে, 3 দিয়ে ভাগ গেলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 49। ওকে, তারপর যদি আমি এখানে 49-কে 7 দিয়েই ভাগ যায়, তো এটা তো 7 7 তো 49। ঠিক আছে, আর অন্য কিছু দিয়ে যায় না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 1 4 7-এর 1 4 7 এর গুণনীয়ক গুলো হচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 7। এরপরে কাজ কি? এরপরে হচ্ছে আমরা জোড়া করব। তো জোড়া করলে আমরা পাচ্ছি, আমি 7 ইন্টু 7 তো একটা জোড়া পাচ্ছি, কিন্তু এই 3 যেটা আছে না, এটা কিন্তু জোড়া নাই, তাই না? তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এখানে এই উৎপাদক বা গুণনীয়ক, আমি উৎপাদক লিখলাম 3 জোড়াবিহীন। ওকে, জোড়াবিহীন। এখন এই 3 যদি জোড়ায় থাকতো, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হইতো, তাই না বাবা? জি ম্যাম। ঠিক আছে, এই যে জোড়ায় থাকতো, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হইতো। ঠিক আছে, সুতরাং আমাদের এখানে বলছে না যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তার মানে আমাদের এখানে 3 ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পেরেছি? মানে 3 দ্বারা গুণ করলে করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি বাবারা? জি ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, আবার যদি একটুখানি ভেবে দেখো তো, এই 3-কে যদি আমি ভ্যানিশ করে দিতে পারি, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না? কারণ শুধুমাত্র 7-এর জোড়া থাকবে তখন, তাই না? জি এখন ম্যাম। ভ্যানিশ করবো কিভাবে? Yes, ma'am. যদি আমি এই 3-কে ভ্যানিশ করার জন্য মানে এই 3টাকে যদি আমি ভাগ দিই, তাহলেও কিন্তু আমি এখানে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। যেমন এখানে দেখো 4 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমার এখানে বলছে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, এখানে বলছে খালি গুণ করলে, এখানে বলছে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে দুইটা ম্যাথ সেম টাইপেরই, আমার এখানে জোড়া আসবে না। তো আমি যদি এখানে আরেকটা
3 বসাই দিই গুণ করে, তাহলে হচ্ছে আমার পূর্ণবর্গ হয়। অথবা যদি আমি এই 3টাকেই ভ্যানিশ করে দিই, এখানে যে 3 ছিল একেই যদি আমি ভাগ করে দিই, তাহলেও কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, কারণ এই তখন জোড়া পর্যন্তই থাকতেছে। তো বুঝতে পেরেছি বাবারা আমি কি বলতে চাচ্ছি? জি Yes, miss. ম্যাম Yes, ma'am. ma'am. Yes, ma'am. ওকে, তাহলে তোমাদের হচ্ছে স্পট টেস্টটা নিয়ে নেওয়া যায়, ওখানে ইনশাল্লাহ পারবা। ওকে, তার আগে তোমাদের একটা ম্যাথ করতে দিই। যেমন আমাকে তোমরা এই ম্যাথটা করে দাও তো একটু। 4-এর ক, 4-এর কতে আমাকে বলছে কি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটা পূর্ণবর্গ হবে। এতে করে তোমাদের কি হবে, তোমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়টা হয়ে যাবে। না, ভাগ প্রক্রিয়া তো হবে না, আচ্ছা উৎপাদকের বিশ্লেষণেরটাই হয়ে যাবে, কিন্তু ওই ভাগেরটা তোমরা একটু বলতে পারবে। তো দ্রুত করে ফেলো, জাস্ট ওই ছোট্ট সংখ্যাটা আমাকে বলো যেটা দ্বারা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এরপরে একটা ভাগ মেবি সময় হবে না, আমি তাতে তোমাদের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, ভাগেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর যদি প্রবলেম হয় ভাগের সাহায্যে কোনো নিয়ম বের করাটা। তো নেক্সট ক্লাসে দেখা হলে আমাকে পরে জানায়ও, তাহলে আমি আরো সুন্দর করে বা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে বাবা? না ম্যাম No, ma'am. নো ওকে, না ঠিক আছে। এই ম্যাথের অ্যান্সার তোমার মনে হয় দিচ্ছ, বুঝলাম ম্যাম। আচ্ছা, 2025, ও হ্যাঁ, তো তোমাদের একটুখানি বলি যে বাসি হ্যাপি নিউ ইয়ার 2 তারিখ হয়ে গেছে, তো সবার যাই হোক বাসি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর সবাই অ্যান্সার দিচ্ছ, এবার অ্যান্সার সবারই ঠিক হচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমি এখন স্ক্রিন শেয়ারটা স্টপ করব, আর তোমাদের চ্যাট বক্সে হচ্ছে আমি লিঙ্কটা মানে স্পট টেস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি দেখো পারো কিনা। সমস্যা নাই না পারলে, কিন্তু পারার কথা আর কি। ওকে, সবারটাই হয়েছে, ভেরি গুড। স্ক্রিন কি দেখতে পারতে স্যার? নো মিস No, miss. No, miss. ঠিক আছে, তো আমি তোমাদের চ্যাট বক্সে দেখো একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কে গিয়ে তোমরা হচ্ছে ঝটপট অ্যান্সার গুলো বা এক্সামটা একটু দিয়ে দাও। ওকে, আমি তাহলে দেখে নিবনি পরে। কোশ্চেন কি টাফ হয়েছে? ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। Assalamu alaikum, miss. ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে যদি আল্লাহ তাআলা চায়। ওকে।